গুড মর্নিং। আজকে পাখিরালয়ে হচ্ছে দ্বিতীয় দিন। তো ঘুম থেকে উঠলাম, তারপর দরজায় ঠক ঠক করলো, দেখলাম যে বেডটি দিয়ে গেল। বেডটি আজকে আমরা যাচ্ছি ওই সজনেখালির দিকটা। কালকে এটা বললাম যে যেটির অপোজিটে হচ্ছে সজনেখালি। এসে গেছে আমাদের বোট সুলতানা এসে গেছে। এই দেখুন বোট। আমার প্রথম দিনের ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিলাম। নেমে পড়েছি এখন সুন্দরবনে আর একটা টুরিস্ট স্পট, যেটা বলেছিলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সেফ সুন্দরবন লেখা। সুন্দরবনকে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কাজ, কারণ প্রকৃতিকে ধ্বংস করার অধিকার কারণ নেই। বাঘ কি দেখতে পাবো জানি না, কিন্তু এখানে দেখছি বাঘ মামা লুঙ্গি পরে আমাদের স্বাগত জানাচ্ছে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনেই আছে টার্টল পন্ড অর্থাৎ কচ্ছপ পুকুর। এখানে 129টা কচ্ছপ আছে, যেগুলো প্রায় বিপদ সংকুল প্রজাতি। অ্যাডাল্ট কচ্ছপ আছে 11টা, তার মধ্যে 7টা মেল আর 4টে হচ্ছে ফিমেল। এটা আসলে এক ব্রিডিং প্লেস। এখানে আর্টিফিশিয়ালি ভাবে কচ্ছপ জন্মায়, যেহেতু এটা বিপদ সংকুল। অনেকটা বড় হয়ে গেলে তাদের নদীতে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকটা কচ্ছপে জিপিএস লাগানো থাকে, তারা কত দূর যায় দেখার জন্য, যেহেতু এটা এন্ডেঞ্জার প্রজাতি। তাই এখানে পপুলেশন করে বাইরে নদীতে ছেড়ে দেওয়া হয়। আর যেগুলো গলার মুখটা লাল আর কালো সেগুলো হচ্ছে মেল, আর যেগুলো গলার মুখ সাদা আছে শুধু সেগুলো হচ্ছে ফিমেল। এইটা হচ্ছে ক্রোকোডাইল পন্ড। এখানেও 3-4টে কুমির আছে। যেমনভাবে কচ্ছপকে আর্টিফিশিয়ালি ভাবে উৎপাদন করা হয়, ঠিক তেমনি এখানেও আর্টিফিশিয়াল ভাবে কুমির উৎপাদন করা হয়, তারপর নদীতে ছেড়ে দেওয়া হয়। আস্তে আস্তে দেখা পেলাম মেছো বিড়ালে। দেখতেই পাচ্ছেন দুটো মেছো বিড়াল দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে মেছো বিড়াল, মানে এইসব বিড়ালগুলো হচ্ছে মাছ খায়। এখন ওয়াচ টাওয়ারে উঠছি। নদীর নোনা জল খায় না, বাঘ খায় মিষ্টি জল। তাই এখানে আর্টিফিশিয়ালি ভাবে মিষ্টি জলের পুকুর করা হয়েছে ওদের জল খাওয়ার জন্য। থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই আর কি। তবে কোনো পশুর দেখা নেই, বাঘ হরিণ কোনো কিছুরই দেখা নেই। ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারের পাশেই আছে সুন্দরী গাছ। নামটা খুবই সুন্দর, আর এই সুন্দর গাছ সুন্দরী থেকেই সুন্দরবনের নামকরণ। সুন্দরবনের যত ম্যানগ্রোভ গাছ আছে তার মধ্যে সুন্দরী অন্যতম। এখানে কোনো টুরিস্ট বলুন, ফিশারম্যান বলুন, হানি কালেক্টর বলুন, কাউকে পারমিশন দেওয়া হয় না। অনলি ফর ফরেস্ট ডিপার্টমেন্ট ডিউটি। তার কারণটা হচ্ছে অ্যানিমালদের রেস্টিং এবং ব্রিডিং কেয়ার। এর আয়তন হচ্ছে 1330 বর্গ কিলোমিটার এরিয়া। নোবডি অ্যালাউটেড হিয়ার। আর এই যে জোনটা দেখছেন, এটা হচ্ছে বাফার জোন। বাফার মিন টুরিস্ট, ফিশারম্যান আর হানি কালেক্টর এভরিবডি অ্যালাউটেড হিয়ার। এই বাফার জোনের এরিয়া হচ্ছে 893 বর্গ কিলোমিটার। টোটাল বাফার স্যাংচুয়ারিয়াম মিলে 2585 বর্গ কিলোমিটার টাইগার রিজার্ভ এরিয়া। আর এই সাইডটা হচ্ছে আপনার বাংলাদেশ সুন্দরবন। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। এই যে একটা রেখা দেখছেন না, এটাই এই রিভারটার নাম হচ্ছে রায়মঙ্গল নদী, খুব নাম করা নদী। এর 50% ইন্ডিয়ান সাইড, 50% বাংলাদেশ সাইড। এখানে কোনো ব্যারিকেড করা নেই। আমাদের দিকে বিএসএফ, ওদের দিকে বিডিআর, অল টাইম এই নদী পথে ডিউটি করছে। আর এটাই হচ্ছে বর্ডার। সামনে যে সারি সারি গাছগুলো দেখছেন সবই হচ্ছে সুন্দরী গাছ, আর তলার যে মূলগুলো দেখছেন যে খোঁচা খোঁচা, এগুলো হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল। এই যে সুন্দরী গাছগুলো দেখছেন, মানে প্রচন্ড শক্ত, দেখছেন এটা প্রচন্ড শক্ত। উপরে হিমরুলের চাক। বনে জঙ্গলে যারা মধু চাষ করতে যায় তাদের বাই মিস্টেকলি এই শ্বাসমূলে পা পড়লে পা কেটে যেতে পারে, এত ধারালো। এই গোটা সুন্দরবনে বিশাল ম্যানগ্রোভ বনভূমির বিস্তীর্ণ ভূমিকা আছে। এরাই প্রধানত এই নোনা মাটিকে ধরে রাখে বছরের পর বছর তার ঠেসমূল দ্বারা, যার ফলে মাটি ক্ষয় কম হয়। বড় বড় দুর্যোগ, ঝড়, সাইক্লোন মানে আয়লা, আমফান যখন আসে তখন এরাই প্রথম ঝড়ের গতিটাকে কমিয়ে দেয়। তারপর ঝড় আস্তে আস্তে তার ক্ষয় কম করে স্থলভূমিতে প্রবেশ করে। তরকারি কি আছে দাদা? ঘুগনি আছে। কালকে ছিল আলুর দম, আজকে আছে ঘুগনি। ও ডিম সেদ্ধ আছে নাকি? আমারটা হাতে দিয়ে দাও তো। এখন যে নদীটার
মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গোমন নদী। এর একদিকে আছে ঘন বসতিপূর্ণ এলাকা আর একদিকে আছে ঘন জঙ্গল। জঙ্গলটার লাইলনের উঁচু তারের বেড়া দিয়ে ঘেরা আছে একটু উঁচুতে দেখুন, যাতে বাঘ এপারে না আসতে পারে। রয়্যাল বেঙ্গল টাইগারের সাইজ যারা পুরুষ তাদের 10.5 ফিটের মতো, আর ফিমেল হচ্ছে 9 ফিট। ওদের লেজটাই হচ্ছে 3 ফুট প্রায়। এদের দৈহিক গঠনের জন্য হাই জাম্পে পারদর্শী নয়, সেই জন্য বেড়াটা একটু উঁচু দেওয়া থাকে যাতে টপকাতে না পারে, কিন্তু এরা লং জাম্পে পারদর্শী। আর যদি বেড়া না থাকতো তাহলে এই বিশাল নদীটা জাস্ট 15 থেকে 18 মিনিটের মধ্যে তারা টপকে যেতেও পারে, এতটা ভালো তারা সাঁতার জানে তারা। এই যে ডিঙিটা দেখছেন ওরা কিন্তু মাছ, চিংড়ি, কাঁকড়া ধরছে। চিংড়ি কাঁকড়া ভালো ধরা হয় সবচেয়ে ভাটার সময়, তখন ওরা জঙ্গলের অনেকটা ভিতরে চলে যায়, সেখানে জল কম, আর সেখানেই অ্যাটাকটা করে রয়্যাল বেঙ্গল টাইগার। ডেঞ্জার পয়েন্ট, যখন জল বেড়ে যায় ভরা কটালের সময় মাঝে মধ্যে বাঘ সাঁতরে এপাশে লোকালয়ে চলে আসে। আমি এখন নেমে পড়েছি, এখানে আছে সুদর্ণখালি, সজনেখালি দেখলাম, এবার আছে সুদর্ণখালি। ইনি হলেন রক্ষাকর্ত্রী, মানে বাঘের আক্রমণের রক্ষাকর্ত্রী। হিন্দুরা বলে বনদেবী আর মুসলিম ধর্মাবলম্বীরা বলে বনবিবি। হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষ যখন ঘন বন জঙ্গলে মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করতে যায় তখন এই বনদেবী বা বনবিবির আশীর্বাদ নিয়ে যান। তাদের বিশ্বাস আছে যে হয়তো তিনি বাঘের আক্রমণ থেকে আমাদের বাঁচাবেন। এটা হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গলের বিভিন্ন প্রজাতির গাছ এখানে হচ্ছে তুলে ধরা হয়েছে। এই যে লম্বা লম্বা মূলগুলো দেখছেন মাটি থেকে, এইগুলোই হচ্ছে ঠেস মূল, আর এইগুলোই হচ্ছে মাটিকে রক্ষা করে ক্ষয় থেকে। সামনে যে গাছটা দেখছেন এইটা হচ্ছে গেওয়া গাছ। এইটা একটা ক্ষতিকর প্রভাব আছে, এই গাছের আঠা যদি একবার চোখে পড়ে না পুরো চোখটা অন্ধ হয়ে যায়। লেখা আছে দেখুন সেখানে ব্লাইন্ড ইওর আইস। বাঘ দেখার আশায় আমি উঠে গেলাম হচ্ছে ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের সামনে থেকেই একটা মিষ্টি জলের পুকুর দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু বাঘ আসে। বাঘের দেখা নেই রে ভাই, বাঘের দেখা নেই। আমরা ছোটবেলায় গান শুনেছিলাম, তোমার দেখা নাই রে তোমার দেখা। গানটা পাল্টে হয়ে গেল বাঘের দেখা নাই রে বাঘের দেখা। সজনেখালি থেকে সুদর্ণখালি চলে এলাম, বাঘ আর দেখতে পেলাম না। বাঘ দেখা পাইনি তো কি হয়েছে, শেষে তো বাঁদরের দেখা তো পেয়েছি। আজ কি মাছ ভাজা? আজকে আজ আছে চিংড়ি মাছ ভাজা। কালকে আমুদি মাছ ভাজা খেয়েছিলাম, আজকে খাবো হচ্ছে চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজা খাওয়া হয়ে গেল, এখন খাচ্ছি চা। বেশ ভালোই লাগছে। দুই পাশে জঙ্গল, এদিকটা নদীটা চওড়া হচ্ছে বেশি, এদিকটা হচ্ছে কম। তা আমরা সুন্দরবনের ঘন বন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। তবে বাঘ দেখা না হয়ে গেল কোনো আমরা আশাহত হইনি, তার কারণ দুই পাশে জঙ্গল দেখছি, পুরো সবুজে সবুজ, বিশুদ্ধ অক্সিজেন, এটাই হচ্ছে পাওয়া এখানে। ভারতে বড় বড় শহরগুলো যেমন আমাদের কলকাতা, দিল্লি পিছনে পড়ে গেছে, 3 দিনের জন্য সুন্দরবনে এইটাই পাওয়া যায়, বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছি। আমরা এবার কোর এরিয়াতে আস্তে আস্তে ঢুকছি। দেখছেন যে খাড়িটা আরো হচ্ছে সরু হয়ে আছে, এই দেখুন। এই কোর এরিয়াতে কোনো বেড়া থাকে না দুই পাশে, বাঘ সহজেই এপার ওপার করতে পারে। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী বদ্বীপ অঞ্চলে অবস্থিত একটি বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির মধ্যে অন্যতম। 1000 বর্গ কিলোমিটার এই গোটা বনভূমি, যার মধ্যে সবচেয়ে বেশিরভাগ অর্থাৎ 66% রয়েছে বাংলাদেশে, আর বাকিটা রয়েছে ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গে। বাংলাদেশে খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতে পশ্চিমবঙ্গের 2 জেলা নর্থ আর সাউথ 24 পরগনা জুড়ে বিস্তৃত এই গোটা বনভূমি। এইটা হচ্ছে মোহনা, মানে আর কিছু দূর গিয়েই হচ্ছে বঙ্গোপসাগর পড়ে যাবে। আর এই মোহনায় 5টা নদী হচ্ছে মিশছে, বাঁ দিকে হচ্ছে মাতলা আর ডান দিকে হচ্ছে বিদ্যাধরী, আর পেছন দিয়ে যেটা আমরা বেরোচ্ছি এটা হচ্ছে ফনাকালী। আর দুটো নদী সামনে এসে মিশছে, সেইটা কিছু দূর গিয়ে দেখা যাবে, কিন্তু সেইখানে যাওয়া হচ্ছে নিষেধ, মানে এই অবধি আমাদের পারমিশন আছে, তার বেশি দূরে আর যাওয়া যায় না। সোজা চলে গেলে হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, আর এইদিকে হচ্ছে একটা ল্যান্ড, আর আমরা চলে যাচ্ছি হচ্ছে এইদিকে।
এই বাঁ দিকে চলে যাচ্ছি আমরা। সবাই ভাবছিল যে হচ্ছে বাঘ দেখতে পাবো, বাঘ দেখতে পাবো, কিন্তু অবশেষে কুমিরের দেখা পেয়েছি। এই দেখুন, সেই সুন্দর দৃশ্য আমার ক্যামেরায় ধরা পড়েছে। কুমিরটা দেখে মনে হলো নদী থেকে পাড়ে উঠতে চাইছে, একটু রোদ পোয়াতে চাইছে। আছে খাঁচার মধ্যে, বাঘ বলছে দেখে আয়, সব খাঁচার ভেতরে আসছে, একবার দেখা করে আয় যা। কুমির বাবাজির দেখা পেলাম। ওয়েলকাম টু ডোবাকি ক্যাম্প। আমরা এখন ডোবাকি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমরা জালের মধ্যে দিয়ে হাঁটবো, উপরের জাল, নিচে হচ্ছে বাঘ মামারা থাকবে, দেখি বাঘ মামার দেখা পাই কিনা। আর ডান দিকে সামনে লাল ফুলের মতো কি সব পড়ে আছে না, ওইগুলো ফুল নয়, ওগুলো হচ্ছে লাল কাঁকড়া। আর আমরা জঙ্গলের মাঝে ওপরে একটা রাস্তা দিয়ে হাঁটছি। যাই হোক, কুমিরের পর এবার আমরা হরিণের দেখা পেলাম। বাঘ দেখার আশায় আমি আবারও ওয়াচ টাওয়ারে উঠে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাঘ দেখতে পেলাম না। শুধু সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি দেখলাম, আর ওই দূরে কতগুলো পাখি কিচির মিচির করছে জলের সামনে, ওইগুলোই দেখতে পেলাম। এখন কি সৌভাগ্য আমাদের, এখানে এসে বাঘ দেখা পেলাম না, কিন্তু হরিণ দেখার সুখটা পেয়ে গেলাম। একদম খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি হরিণ। এই দেখুন, খেতে পাচ্ছে না। চলে এসেছি। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেইন। সবজি, ডাল, আলু ভাজা, তো ভাত। আর কিসের সবজি এটা? বাঁধাকপি, আলু। হ্যাঁ, এই তো পাবদা মাছ, আমার প্রিয় মাছ। আচ্ছা, তার সাথে আছে ভোলা মাছ। আরে বাবা, অনেক বড় তো একদম। জাস্ট হাওয়াটা একবার দেখুন, না ধরে থাকলে সব খাবার দাবার সব উড়ে যাবে একদম হাওয়ার সাথে। চলে এলাম এর পাশে, একটু রেস্ট নেবো। ঝড়খালি এইটা শুনেছি নাকি তিনটে বাঘ আছে এখানে, দেখা যাক। এটা সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক অফ ঝড়খালি। ঢুকতে গিয়েই সামনে ম্যানগ্রোভ অফ সুন্দরবন। পানীয় জল অপচয় করবেন না। এলাকাটা ভীষণ বড় এখানে, তো ঘুরে দেখতে সময় লাগবে মনে হচ্ছে। গর্জনটা একবার শুনলেন? বাঘটা গর্জন শুনলে কেমন বুকটা দুপুক দুপুক করে, একদম কি বিভৎস গর্জন। আর এই বাঘটার নাম হচ্ছে সোহন, মানে হচ্ছে পুরুষ বাঘ। এটা সোহনের পর এলো সোহিনী, এটা একটা ফিমেল বাঘ। সোহিনীর পাশেই শুয়ে আছে একটা ক্রোকোডাইল। উদ্বোধন হয়েছে মার্চ মাসে 2024 সালে, লেখা আছে দেখলাম। তো আমাদের সিএম উদ্বোধন করেছেন, নালে আগেই ঝড়খালিটা ট্যুরে থাকতো না। ঝড়খালিটা নতুন হয়েছে এখানে। সোহনের দেখা পেলাম, সোহিনীর দেখা পেলাম, তো সুন্দর বাদ যাবে কেন? এই দেখুন সুন্দরের দেখা। বিকেল গড়িয়ে সন্ধে হলো, সূর্য অস্তে চলে গেল, তবুও এখন আমরা পাখিরালয় পৌঁছইনি। মঞ্চে লোয়ার ডেকে দিয়ে আছি, আর হচ্ছে চলে এসছে চিকেন পকোড়া। হাওয়া চরম, একদম ঠান্ডা হাওয়া, তার সাথে এখানে পকোড়া আর কফির আড্ডা বসে গেছে। 6:30 বাজছে এখন, প্রায় 6:30টায় আমরা এই পাখিরালয় জেটিতে নামলাম। এখন ডলফিন রিসোর্টের দিকে যাচ্ছি। স্যালাড, চিকেন কষা আছে, রং দেখছি তো এত দারুণ, পেট ভরে যাবে। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, যারা খাবে না তাদের জন্য। হ্যাঁ, আবার আলাদা অপশনও আছে, যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য সাদা ভাত। এবার দিয়ে যাচ্ছে চিকেন কষা। রংটা দুর্দান্ত হয়েছে আজকে, দারুণ রং হয়েছে, সুপার। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি কেউ নতুন মেম্বার হও তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে দেবে।